আমাদের লিগের স্ট্যান্ডার্ড আমরা কত ডাউনে রয়েছি, কারণ আপনি যত ভালো মার দিবেন প্লেয়াররা তত ভালো পারফর্ম করবে। নারী ফুটবলের চিত্র দিয়ে কিন্তু চেঞ্জ করা যাবে না। লাস্ট 4 বছর কিন্তু এখানে কোনো খেলা হচ্ছে না। আমার মনে হয় যে খেলা মোমেন্টাম নষ্ট করে আরকি। ইম্পর্টেন্ট ম্যাচে গিয়েও কিন্তু রেফারি এরকমের পক্ষপাতিত্ব আমরা দেখেছি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভের ফ্রাইডে পট অনুষ্ঠান থেকে। এই অনুষ্ঠানের পুরোটা জুড়ে থাকবো আমি নাসিমুল হাসান। আমাদের আজকের অতিথি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি, আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। বিগত বছরগুলিতে তো আপনি বাংলাদেশ ফুটবলটাকে অনেকটা গিলেই খেয়েছেন বলা যায়। তো এই একসময় আমরা শুনতাম ঢাকার ফুটবলে আবাহনী এবং মোহামেডানের সমর্থকরা উগ্র, কিন্তু দেখলাম যে বসুন্ধরার সাপোর্টাররাও বেশ উগ্র। তারা মাঠের মধ্যে যেসব জিনিস ছুটছে সেটা নিয়ে প্লেয়াররা আপত্তি তুলেছে। এই বিষয়ে আপনার কি মত? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ফুটবল যদি ওভারঅল চিন্তা করেন লাস্ট 20 বছর আমি বলবো মানে যেখানটা থাকার কথা ছিল অবভিয়াসলি সেই জায়গাটাতে কিন্তু নাই। আর রিসেন্টলি যে আপনি যে টপিকস বলেছেন যে বসুন্ধরা যে হোম ভেন্যু রয়েছে সেখানে মোহামেডান খেলেছে। তো দেখেন সারা পৃথিবীতে ফুটবলের চিত্রটাই কিন্তু এরকমের, বাট বসুন্ধরা যেটা হয়েছে আমার কাছে মনে হয় যে এটা আমার মনে হয় যে খেলা মোমেন্টাম নষ্ট করে আর কি। হ্যাঁ, খেলা বন্ধ রেখে পরিস্থিতি ঠান্ডা করে আবার ফুটবল খেলা চালানো 20-22 মিনিট খেলা বন্ধ রেখে, এটা আবার কিন্তু প্লেয়ারদের গা গরমটা ঠান্ডা হয়ে যায়। এবং দেখেন ম্যাচটাতে কিন্তু মোহামেডান ওখানেই পিছিয়ে গেছে। মোহামেডান কিন্তু ততক্ষণ পর্যন্ত 1 গোলে লিডে ছিল। তারপরেই কিন্তু খেলা মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। মোহামেডানের আসলে যে তারা যে অভিযোগগুলি করেছে, মোহামেডান যে বসুন্ধরায় খেলতে চায় না, এই দাবিটা তাদের যৌক্তিক। যৌক্তিক আবার কিছুটা অযৌক্তিকও। যৌক্তিক এই কারণে, কারণ তারা যে ম্যাচটা হেরেছে সেই ম্যাচটা কিন্তু হারার পিছনে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু বসুন্ধরার সাপোর্টাররার জন্য দায়ী। আর সেকেন্ড থিং হলো সারা পৃথিবীতে কিন্তু সাপোর্টাররা ক্লাব ফুটবলে কিন্তু এরকম করে থাকে, বাট এর জন্য মাঠের ভিতরে এসে আসলে এতটা উগ্র এভাবে খেলা বন্ধ রেখে পরবর্তী যে ম্যাচ পরিচালনা করে, এটা আবার কিন্তু নজিরবিহীন। তো সেইখান থেকে আমি বলবো যে দুই দিক থেকে আসলে কিন্তু দুইটা দলই কিন্তু আমি বলবো যে দুই রকমেরভাবে কিন্তু আসলে ব্যাখ্যা দিয়েছে। বাট আমার কাছে মনে হয় যে মোহামেডান যে ব্যাখ্যাটা দিয়েছে সেখান থেকে তারা কিছুটা হলো আমি বলবো যে সঠিক রয়েছে, কারণ ম্যাচটা তো আসলে মোহামেডান জিততে ছিল। মোহামেডান কিন্তু তারপরেই কিন্তু খেলা মোমেন্টাম হারিয়ে ফেলেছে। সুতরাং তাদের বাফুফের নতুন প্রেসিডেন্ট হলো, তার কাছে তো আমরা প্রত্যাশা করতে পারি যে ঢাকা স্টেডিয়ামে আবার খেলাটা ফিরুক। না, এটা তো আসলে দেখেন অনেক বছর ধরেই কিন্তু ঢাকা স্টেডিয়াম যে কাজগুলি পেন্ডিং রয়েছে এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। আমি মনে করি, হ্যাঁ, আমি মনে করি যে এটা যারা কাজ করেছে বিগত দিনে যারা ছিল, বর্তমানে যারা রয়েছে তাদের নেগলিজেন্সির কারণেই কিন্তু এটা এত ডিলে হয়েছে। স্পেশালি বিগত দিনে যারা ছিল তারা অনেক নেগলিজেন্সি করেছে, এবং এখানে কিন্তু একটা মাঠ রেডি করতে এত বছর লাগে না। আর যেহেতু এটা আমাদের জাতীয় স্টেডিয়াম, আমাদের ফুটবলের জন্য কিন্তু এই মাঠটাই বরাদ্দ করা, সুতরাং আজ লাস্ট 4 বছর কিন্তু এখানে কোনো খেলা হচ্ছে না। তো সেখানে কিন্তু আমি বলবো যে এতদিন একটা ইন্টারন্যাশনাল মাঠ যখন আপনার অ্যাবসেন্স থাকবে তখন কিন্তু আসলে বসুন্ধরা কিন্তু আমি বলবো যে ওই সুযোগটা তারা নিয়েছে। তারা কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ম্যাচও করছে, ঘরোয়া ফুটবলও করেছে। কিন্তু বসুন্ধরার মাঠ ফুটবলের মাঠ বলতে যা বুঝি সেই অর্থ অত ভালো মাঠ না। কিন্তু না, দেখেন একটা হোম ভেন্যু করার জন্য যা যা দরকার সেটা আমার কাছে মনে হয় যে গুড এনাফ। না, বসুন্ধরার আছে ড্রেসিং রুম, এগুলো ভালো, বাট মাঠটা কিন্তু ফুটবলের জন্য খুব যে আদর্শ মাঠ তা না। না, এখন যেটা হয়েছে যে তারা যেহেতু তাদের হোম ভেন্যু হিসাবে করেছে, এটা তো আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য তারা কিন্তু রেডি করেনি। আপনি সাকিব এই যে একাডেমিটা করেছে ওইখানে কিন্তু দুব্বা ঘাস, ওই মাঠটা বরং বেটার। না, বড় ঘাস একটা ডিফারেন্ট ইস্যু আর কি। আমার কাছে মনে হয় যে ফুটবলের জন্য যে ঘাসটা আপনার যেটা বসুন্ধরার মাঠের নিচে বালু থাকে, একটা প্লেয়ার ফুটবলের ঘাস না, বসুন্ধরা যেটা ইউজ করছে এটা ফুটবলের ঘাস না। ফুটবলের ঘাস কিন্তু আপনি দেখবেন যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন যেটা লাগানো হচ্ছে, সম্ভবত স্পেন না কোথাও থেকে এনে লাগানো হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি আসলে ফুটবলের জন্য ঘাস। আমি লাস্ট কম্বোডিয়াতে গিয়েছিলাম, ওখানে সব মাঠগুলি কিন্তু আসলে ইউরোপিয়ান লেভেলের না, কম্বোডিয়া ভিয়েতনাম এরা এখন অনেক ঊর্ধ্বে উপরে চলে গিয়েছে। সুতরাং মাঠ কিন্তু বড় একটা ফ্যাক্ট, কারণ আপনি যত ভালো মাঠ দিবেন প্লেয়াররা তত ভালো পারফর্ম করবে। আপনার মনে আছে কিনা 2002 সালে এই আমরা দক্ষিণ কোরিয়ায় গিয়েছিল বাংলাদেশ টিম, চায়নার সাথে খেলাটা, ওই যে মাঠটা ওখানে যে বলটা দিল কিছুটা ডিউ পড়ছিল, বলগুলো যেভাবে যাচ্ছিল আওয়াজ হয়েছিল সা সা। এটা স্কিট করে আর কি, এটা মাঠটা আসলে ওরভাবেই রেডি করে। এটা আপনার এশিয়ান ম্যাক্সিমাম বড় কান্ট্রিগুলিতে। আপনি কি ওই টিমে ছিলেন? আমি এশিয়ান গেমস ওই দলে ছিলাম। এট দ্য সেম টাইম পরে আমরা 2015-তে অস্ট্রেলিয়াতে পার্থে খেলেছিলাম এগেইনস্ট অস্ট্রেলিয়া। সেম আপনার বল ওরা কিছুক্ষণ আগে আর কি পানি দিয়ে দেয় এবং অটোমেটিক পানি এগুলি আর কি।
দিয়ে দেয় এবং কিছুক্ষণ পরে কিন্তু ওটা শুকিয়ে যায় এবং আপনি যখন বল পাসিং করবেন এটি মানে প্লেয়াররা স্লাইড করতে খুব করবে, বল স্কিড করে আপনাকে কন্ট্রোল করতে সুবিধা হয়। সুতরাং এই ধরনের মাঠ রেডি করতে গেলে কিন্তু আপনার প্লেয়ারদের জন্য খেলাটা সুবিধা। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ফুটবল মাঠই এই লেভেলে না। না, আমাদের ঘাসি তো ওইটা নেই, ওই ঘাসি তো নেই। দুব্বা ঘাস বাংলাদেশে হয়ও কম। হ্যাঁ, ওই ঘাসি তো রেডি করতে পারেনি এখন পর্যন্ত, বাট যেটা বঙ্গবন্ধু কলকাতার সল্টলেকে দুব্বা ঘাস দেওয়া আছে, কিন্তু ওই ঘাস হ্যাঁ। ওই ঘাসও বাংলাদেশে আনতে ফুটবল মাঠকে খেলার জন্য যে ঘাস বা যে স্ট্রাকচার ধরে, এটা তো এখন পর্যন্ত আসলে আমি মনে করি কোনো মাটি নেই। বঙ্গবন্ধু স্টেডিয়াম রেডি করছে, এটা হয়তো আমরা খেললে হয়তো মানে এটাও রেস্ট যখন পাবে না তখনও বাজে হয়ে যাবে। বাজে হয়ে যাবে। বঙ্গবন্ধু স্টেডিয়াম তো আসলে একটাই স্টেডিয়াম, তখন এটার উপরে আসলে প্রেশারটা পড়ে, যদিও এখন লিগগুলি বিভিন্ন ভেন্যুতে হয়। আচ্ছা, আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বসুন্ধরা লাস্ট 5 বছরের চ্যাম্পিয়ন। আগে তো ধরেন 4টা টিম ফাইটে থাকতো, মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, এরকম 4টা 5টা টিম থাকতো। এখন তো দেখি এক বসুন্ধরা ধারে কাছে কোনো টিম নেই। বসুন্ধরা মানে ম্যাচ জিতে 3 গোলে 4 গোলে 2 গোলে এর নিচে নাই। মানে বসুন্ধরা তো খুব ফাইট করতে পারতেছে না কারোর সাথে। অথচ দেখেন এই বসুন্ধরা যখন ইস্টবেঙ্গলের কাছে যায় তখন কি অসহায়ত্ব প্রকাশ করে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা 4 গোল খায়। এটা তো আপনার কোশ্চেনের ভিতরে অ্যান্সার রয়েছে। দেখেন এফসি কাপে যখন বসুন্ধরা খেলতে গেল তখন কিন্তু তার একটা ম্যাচও জিততে পারেনি, 3টা ম্যাচ, এবং ভুটানের তারা পারো এফসির সাথে হেরে গিয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আমাদের এইখানকার লিগে, আমাদের লিগের স্ট্যান্ডার্ড আমরা কত ডাউনে রয়েছে। এবং বসুন্ধরা এখানে হেসে খেলে সব ম্যাচ জিতে, যখন এফসি লেভেলে যায় তখন কিন্তু তারা ওখানে আর কমপ্লিট করতে পারে না। ইস্টবেঙ্গলের মতো দলের সাথে খেলতে পারে না। ঢাকা মোহামেডানের মোহামেডানের পরে এই বসুন্ধরার পরে আর এখানকার যে বাকি দলগুলি রয়েছে তাদের স্ট্যান্ডার্ড তো আসলে খুব একদম লো, মানে ডাউন একদম। যার কারণে লিগে দেখবেন যে বসুন্ধরা 4-5 ম্যাচ আগেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় এবং লিগের স্ট্যান্ডার্ডও কোনো ঠিক নেই, কোনো হাই ইন্টেন্সিটি ম্যাচ হয় না, কোনো কম্পিটিটিভ ম্যাচ হয় না। যার কারণে কিন্তু বসুন্ধরা দেখবেন এফসিতে গিয়ে কিন্তু ভালো করতে পারে না। না, তাহলে বসুন্ধরাকে আটকানোর উপায় কি? বসুন্ধরার আটকানোর উপায় হলো যে আপনার অন্য দলগুলির স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, মানে বিশেষ করে মিডফিল্ডে মিডফিল্ড স্ট্রাইকার ফরেন প্লেয়ারদের কোয়ালিটি বাড়াতে হবে। বসুন্ধরা তো আসলে বেসিক্যালি দেখেন ফরেন প্লেয়ার তাদের ডিফারেন্সটা করে দেয়। এবছর তোর অপশন নাই, অপশন নেই, তারপরে এখনো যারা আছে তারাই কিন্তু ডিফারেন্সটা করে। এট দ্য সেম টাইম ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আসলে বসুন্ধরা খেলে রয়েছে এবং ভালো প্লেয়াররাই কিন্তু। সো ওই তুলনায় কিন্তু আপনি মোহামেডান বলেন, আবাহনী বলেন বা অন্যান্য যে দলগুলি রয়েছে তারা তো আসলে মোহামেডান তো জিয়াবাতে নির্ভর, একটা প্লেয়ার দিয়ে একটা দল কতটা এগোতে পারে। তারপরও মোহামেডান আসলে আমার মনে হয় যে এই মুহূর্তে যদি আপনি বসুন্ধরার কোনো কম্পিটিটর মনে করেন, আমি মনে করি মোহামেডান রয়েছে। মোহামেডান হারানোর ক্ষমতা রয়েছে বসুন্ধরাকে, বাট সেটা হয়তো খুব লিমিট রেখে আর কি। বাট আমার কাছে মনে হয় যে এইভাবে চলতে থাকলে আসলে ফুটবল স্ট্যান্ডার্ড বাড়ানো খুব মুশকিল। ঘরোয়া ফুটবল আসলে, ফুটবল হচ্ছে গণমানুষের খেলা, তো এই গণমানুষের খেলাটাকে উন্নত করা তো সম্ভব। আমাদের নারী ফুটবলাররা এত ভালো ফুটবল খেলে, তো পুরুষ ফুটবলাররা পারবে না কেন? পুরুষ ফুটবল না, পুরুষ ফুটবল এবং নারী ফুটবলের ভিতরে কিন্তু ডিফারেন্স অনেক। একটা দেশের ফুটবল কিন্তু আসলে নারী ফুটবলের চিত্র দিয়ে কিন্তু চেঞ্জ করা যাবে না। নারী ফুটবল আপনি যতই ভালো করুক, ওইটা দিয়ে কিন্তু একটা দেশের ফুটবল কালচার তৈরি হবে না এবং এটা চেঞ্জও হবে না। নারী ফুটবল ভালো করছে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, বাট জাতীয় দল যদি সিনিয়র দল ভালো করে, হ্যাঁ, তখন কিন্তু আসলে দেশের ফুটবলের কিন্তু কালচারটা কিন্তু মানুষ ভুলে যায় আস্তে আস্তে। এবং আমি মনে করি যে আমাদের এখন অন ফোকাস রাখতে হবে যে জাতীয় সিনিয়র টিম আসলে কিভাবে ভালো করবে। এর জন্য একটা আমার কাছে মনে হয় যে শর্টকাট যদি কোনো রাস্তা থেকে আপনি ইমিগ্রেন্ট প্লেয়ারদেরকে আনেন, অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে যেমন কিছু প্লেয়ার অলরেডি 4-5 বছর খেলে ফেলেছে ফরেন প্লেয়ার, তাদেরকে ইনক্লুড করতে পারেন। আপনি যদি ইন্দোনেশিয়ার কথা দেখেন, ইন্দোনেশিয়া লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে তারা অস্ট্রেলিয়ার সাথে 2-2 গোলে ড্র করেছে বিকজ, এবং তারা কিন্তু অলমোস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার একদম দ্বার প্রান্তে। তারা এটা কাতার থেকে দেখে শিখেছে, যে কাতারে অনেক কিন্তু এখন সব ম্যাক্সিমাম ইমিগ্রেন্ট প্লেয়ার এবং তারা কিন্তু তাদের জাতীয় দলকে অনেক এস্টাবলিশ করেছে। মালয়েশিয়া সেম করেছে, সিঙ্গাপুর সেম করছে। তো শর্টকাট রাস্তা হলো এইটা। আর প্লেয়ার তৈরি করে যদি আপনি জাতীয় দল স্ট্রং করতে চান, এর জন্য আপনার অনেক প্ল্যান লাগবে, 10 বছর 15 বছরের একটা পরিকল্পনা লাগবে। বর্তমান যে প্লেয়াররা রয়েছে তাদের দিয়ে আসলে রিসেন্ট জাতীয় দলে, তবে এই বাংলাদেশের বর্তমান যে কোচ আছে তাকে যতটা খারাপ মনে করা হয়েছিল স্কুল টিমের কোচ, তুলনামূলকভাবে ভালোই করছে সে। না, এখন কোচের থেকে মেইন হলো যে দলটাতে কি প্লেয়ার আছে আপনার। হ্যাঁ, আপনার দল প্লেয়ার ভালো থাকলে কোচের উপর আপনি ব্লেম দিতে পারবেন। বাট আপনার কাছে যদি রিসোর্স ভালো না থাকে তখন আপনি কোচের উপরে তেমন কোনো ব্লেম দিতে পারবেন না। আমার কাছে মনে হয় যে দলটাতে তেমন কোয়ালিটি প্লেয়ারই নেই। যার কারণে কিন্তু দেখবেন যে মালদ্বীপের সাথে জিততে কষ্ট হয়ে যায়, ভুটানের মাটির দিকে ভুটানের সাথে হারতে হয়। সুতরাং আমি বলব যে এই মুহূর্তে আসলে কোয়ালিটি প্লেয়ার্সের খুব অ্যাবসেন্স রয়েছে জাতীয় দলে। বিশেষ করে উইঙ্গারে তো আমাদের উইঙ্গার উইঙ্গার আছে, ভালো উইঙ্গার আছে, স্ট্রাইকার নাই। আমরা তো আসলে স্ট্রাইকার ছাড়া খেলছি। কিচ্ছু নাই, স্ট্রাইকার উইঙ্গাররাই এখন স্ট্রাইকারের কাজটা কাজ করে। পরিস্থিতি আসলে এমন একটা অবস্থায় গিয়েছে যে কোচ আসলে স্ট্রাইকার খুঁজে পাচ্ছে না, যার কারণে উইঙ্গারদেরকে দিয়েই কিন্তু আসলে তার গোল করার কাজটা করতে হচ্ছে। এটা কি করা উচিত আবার আগের মতো, যে জাতীয় দলে প্লেয়ারদের পুল করে দিল, যে 4টা করে খেলবে এক একটা টিমে, এতে আবার প্লেয়াররা পয়সা কম পায়। না, এটা আসলে কোনো সমাধানের উপায় না।
এটা আসলে তাহলে তো এক টিম সব জাতীয় দলের প্লেয়ার নিয়ে নেয়, তাহলে দেখেন এটা এখন বসুন্ধরা যেভাবে করছে আপনার, আমি তো এটা এভাবে মনে করি না। বসুন্ধরা হয়তো ১০ জন জাতীয় দলের প্লেয়ার নিচ্ছে, ঠিক আছে। বাট অন্যান্য দলগুলো যদি একটু ভালো ফরেন প্লেয়ার কালেকশন করতে পারে, তখন কিন্তু লোকাল প্লেয়ারের কোয়ালিটি কিন্তু তেমন একটা ডিফারেন্স না। সুতরাং ফরেন প্লেয়ারের উপর ফরেন প্লেয়ার তো কোটাও অনেক বেশি, চাইলেই পারে। দিয়ে কিন্তু স্ট্রং করে দলগুলি কিন্তু কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারে। বাট আপনি দেখবেন যে বসুন্ধরার বাইরে যে দলগুলি রয়েছে তাদের এবছর তো আসলে ফরেন প্লেয়ার এমনিই কম। না, আমি বসুন্ধরা আর ইস্ট বেঙ্গলের খেলাটা দেখলাম, আমার কাছে অবাক লাগলো। ভারতের একটা টিমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 গোল খেলো। এর আগে তো বাংলাদেশ কোনো দল এরকম গোল খায়নি। ক্লাব ফুটবলে আসলে ইন্ডিয়ার দলের সাথে আসলে ৪ গোল খাওয়ার রেকর্ড আমার কাছে মনে হয় না। কারণ আমরা যখন এফসি কাপ খেলেছি ব্রাদার্সন ইউনিয়ন হয়ে, আমরা ইস্ট বেঙ্গলের সাথে 2-1 হেরেছিলাম। মোহামেডানের সাথে ২-২, আমরা মোহনবাগানের সাথে ২-২ গোলে ড্র করেছিলাম। মাহেন্দ্র ইউনাইটেডকে আমরা 2-1 হারিয়েছিলাম ব্রাদার্স ইউনিয়ন এখানে। সুতরাং এফসি কাপে কিন্তু আমাদের ইন্ডিয়া দলের সাথে রেজাল্ট বেশ ভালোই ছিল। লাস্ট আসলে বসুন্ধরাই কিন্তু আপনি যদি নট অনলি আপনার ইস্ট বেঙ্গল, বাকি লেবাননের যদি লেবাননের ক্লাবের সাথে তারা হেরেছে। তারা ভুটানের ক্লাবের সাথেও হেরেছে। সুতরাং এইটা আমি বলব যে খুবই দুঃখজনক এবং এখান থেকেই বোঝা যায় যে মানে তারা বাংলাদেশের সবুজ পতাকাকে সেইভাবে ক্যারি করতে পারছে না, যতটা নামটা। ওই প্রভাবটাই কিন্তু আপনি দেখবেন জাতীয় দলে এসে পড়েছে। ওই কমিটমেন্ট ছিল না। যার কারণে কিন্তু মালদ্বীপের সাথে ২ টা ম্যাচ আমরা ধরে নিয়েছিলাম জিতবে। কারণ এই মালদ্বীপ কিন্তু লাস্ট ১ বছর কিন্তু আসলে কোন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে না, ঘরোয়া ফুটবল অ্যাবসেন্স। সুতরাং ওই দলের সাথেও কিন্তু আমরা পারি। ভারতের সাথে বাংলাদেশের কিছু মানে ব্যাট সাইন আছে, যেমন শিশির ঘোষ যখন থাকতো, এক শিশির ঘোষই জেতাতো, তারপরে আয়ন বিজয়ন, তারপরে সুনীল ছেত্রী। মানে এইরকম একটা প্লেয়ারের কাছেই বাংলাদেশ পারে না, বাইচুং ভুটিয়া, একটা প্লেয়ারের কাছে আমরা পারতাম। তারপর আপনি যেটা বলেছেন ঠিক আছে। তারপর আমার কাছে মানে আমি যতদিন জাতীয় দলে খেলছি ১৪-১৫ বছর, ভারত ইন্ডিয়া বাংলাদেশের যখন ম্যাচ হয়েছে বেশ কম্পিটিটিভ ম্যাচ হয়েছে। মানে ইন্ডিয়া যে আসলে আমাদেরকে ২-৩ গোল। আমি একমাত্র দেখলাম যে শেখ জামাল টিমটা যখন আইএফএ শিল্ডে যায়, ওই সময় বাংলাদেশের যারা জাতীয় দলে ছিল ওই টিমটা, ওই যে ওদের একটা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে খেলতে গেল, আমরা জেতা ম্যাচটা শেষ পর্যন্ত মনে হয় 2-1 হারলাম না ড্র করলাম জানি। ড্র করে পেনাল্টি শুটআউটে হেরে গিয়েছিল। হ্যাঁ, ওই সময় বাংলাদেশ ফুটবলটা ভালো ছিল। ভালো ছিল এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যদি এখনো ম্যাচ খেলে, এখনো বেশ কম্পিটিটিভ ম্যাচ হবে। বাট ইন্ডিয়ার যেটা হয় যে ইন্ডিয়ার এখন ফুটবল স্ট্রাকচার পুরাটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারা আসলে তাদের দেশে প্রত্যেকটা আপনার স্টেটে একাডেমি তৈরি করে ফেলেছে এবং সেগুলি কিন্তু সব সব কিন্তু ইউরোপিয়ান একাডেমি। আপনি লিভারপুল বলেন, বার্সেলোনা বলেন, সব একাডেমি কিন্তু ওরা ওখানে অ্যাডজাস্ট করে ফেলেছে। যেটা আমাদের এখানে হয়তো ১টা ২টা করতে পারলে আমার মনে হয় যে আমরা প্লেয়ার তৈরি করতে পারব। বার্সেলোনা তো বাংলাদেশে আসার সম্ভাবনা নাই, তারা তো অনেক কিছু দেখে। হ্যাঁ, না সম্ভাবনা নাই বললে এটা ডিপেন্ড অন আপনি আসলে কিভাবে এটাকে উদ্যোগ নিয়ে করবেন আরকি। নাই বলবেন না। এখন কিন্তু দেখেন আর্সেন ওয়েঙ্গার কিন্তু ফিফার ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং ও কিন্তু আসলে এশিয়ান এই জায়গাটা কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আপনি জানেন ঘুরে গিয়েছে এবং তার কিন্তু প্ল্যানে রয়েছে যারা ডেভেলপমেন্ট কান্ট্রি ফুটবলের জন্য তাদেরকে তারা হেল্প করবে ফিফা থেকে। তো এটা চাইলেই কিন্তু করা যায়। ইন্ডিয়া করতে পারলে আমরাও পারব। আমরা 94 এ না 5 এ দেখলাম জাপান জে লিগ শুরু করলো। এরপরে জাপানের যত বিদেশি প্লেয়ার সবাইকে দিয়ে দিল বিভিন্ন রাজ্যে একাডেমি করো। ওরা একাডেমি করলো, এখন জাপান তো ভালো ফুটবলার পাচ্ছে। দেখেন একাডেমি ইজ ডিপেন্ড অন আপনি একাডেমি এখন এটা ফুটবল ফেডারেশনের কাজ না। না না, ফুটবল ফেডারেশন তো ফুটবল প্লেয়ার তৈরি করে না, এটা তো ক্লাবগুলি এইটা তো আসলে ফুটবল ফেডারেশনের গাইডলাইন দিতে হবে। হ্যাঁ, ফুটবল ফেডারেশন আমাদের এখানে সবথেকে বড় প্রবলেম দদুল ভাই যেটা হয়েছে যে হ্যাঁ, মাস্টার প্ল্যান নেই প্লাস হচ্ছে আপনার ক্লাব অফিসিয়ালি কিন্তু ফুটবল ফেডারেশন অফিসিয়াল। এটা একটা বড় কোলাপসের জায়গা কিন্তু। এইটা যতদিন পর্যন্ত সরাতে না পারবেন এই সমস্যাগুলি মানে একদম নিরপেক্ষ লোক দিয়ে। হ্যাঁ, কারণ এই ক্লাব আপনি ক্লাবকে যখন সাজেস্ট দিবেন বিএফএফ থেকে তখন কিন্তু ওটা তারা মানে না। যার কারণে কিন্তু এইটা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু একটা বড় বাধা তৈরি। এছাড়া আরেকটা অভিযোগ করেছে, বড় একটা ক্লাবের বিপক্ষে তারা রেফারিকে প্রভাবিত করে বিভিন্ন সময়। না, এটা তো আমাদের দেশে সবসময় আছে। সবসময় আছে। রেফারি আসলে অনেক সময় দেখা গিয়েছে অনেক মানে খেলার একদম লাস্ট এন্ড অফ দ্য সিজনের সময় ইম্পোর্টেন্ট ম্যাচে গিয়েও কিন্তু রেফারি এরকমের পক্ষপাতিত্ব আমরা দেখেছি। আমি রিসেন্টলিও যদি আপনি মনে করেন নামই বলবো না, মানে দেখা যায় যে ওপেনলি কিন্তু তারা ওই দলগুলিকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো এইগুলি তো আসলে ফুটবলের জন্য খুবই ক্ষতি। মোহামেডান আর বসুন্ধরা ম্যাচে দেখলাম ভুটানের রেফারি। না, এটা মোহামেডান আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে চিঠি দিয়েছিল যে তারা বিদেশি রেফারি ছাড়া খেলবে, দিয়ে ম্যাচ খেলবে। তো তারপরে কিন্তু ভুটানের রেফারি আনা হয়েছে। ম্যাচ তো উনি খারাপ পরিচালনা করে না, ম্যাচ যথেষ্ট ভালো করেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে কিছু ম্যাচে আমার কাছে মনে হয় যে এই ধরনের রেফারি আনলে হয়তো আমাদের রেফারিদের কিছু একটা শিক্ষা হবে। থাইল্যান্ডের রেফারিও দরকার, হ্যাঁ, যেগুলো আমাদের কিছু মানে পেনাল্টি যেগুলো দাবি করে। ট্রু, কারণ আমাদের রেফারিরা হয়েছে যে ওই যে আপনার যেটা হয় যে আরকি ক্লাবের সাথে আসলে হ্যাঁ, মিনিমাইজ করে ফেলে। এটা তো আসলে ফুটবলে খুবই খারাপ।
আমি একবার একটা ঘটনা বলি। 86-এ মোহামেডান আর আবাহনী ম্যাচ। তো ভারত থেকে আসলো চিমা ওকেরি, মনোরঞ্জন আর ভাস্কর। তো কায়সার আহমেদ খুব মানে শিল করতেছে চিমারে। তো চিমা রাগের ঠেলায় একটা লাথি মারলো আবুল রে। তো লাথিটা লাগে নাই, লাগলে অনেক বড় ইনজুরি হইতে পারতো। তো কইতেছে যে স্যার স্যার কার্ড দেন। না না না, আমার আজকে উপর থেকে নির্দেশ আছে, কার্ড কাউরে দেওয়া যাবে না। এটা যখন কাছের আমি শুনে গেছে, তখন সে চিমার প্রতি শুধু শিল না থুতু দেওয়া শুরু করলো। না, এরকমের ঘটনা তো আসলে আমাদের সামনে হয়েছে, যেটা সত্যি কথা। রেফারিরা একদম ওপেনলি অনেক কিছুই করেছে। বাট আমার কাছে মনে হয় যে এখন যেটা হয় আরকি, এখন রেফারিরা আসলে মানে তাদের শিক্ষা নেওয়াটা উচিত। কারণ আরেকটা জিনিস হলো, রেফারির কিন্তু পারিশ্রমিক বাড়ানো উচিত। মানে পারিশ্রমিকটা তারা ঠিক মতো পায়ও না। বাঁশি ভালো বাজালে পারিশ্রমিক অটোমেটিক তারা ভালো পাবে। এখন যেটা হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন না, কিন্তু আমরা এত ফুটবলার তৈরি করি, আমরা ১০-১২টা রেফারি তৈরি করতে করা উচিত। হ্যাঁ, এটা ইম্পোর্টেন্ট। এটা ইম্পোর্টেন্ট যে বলেছেন যে রেফারি যদি এই পেশায় যারা আসবে তারা ওয়েল পেইড হইতে হবে, তার সংসার চালাইতে দিতে হবে। পেশাগতভাবে যদি এই রেফারিং সাইডটা যদি অ্যাডাপ্ট করা হয়, আমার কাছে মনে হয় যেটা ভালো হবে। এবং ফিফা থেকে যদি রেফারিদের কোর্স করিয়ে আনা হয় কোর্স, বাট ওইটার লিমিটেশনটা কিরকম না, রেফারির তো আর ফিজিক্যাল ফিটনেস থাকতে থাকতে হবে। বাট এখন প্রফেশনালি রেফারিরা আনা উচিত, যাতে তারা এইটাকে বেস করে সংসার চালাতে পারে। মানে তার সংসারের পিছুটান হইলেই সে ক্লাবের পক্ষে যাবে। তবে আমার কাছে মনে হয় যেটা যে এখন রিসেন্টলি যেহেতু তাবিদ ভাই প্রেসিডেন্ট হইছে, মানে আমি যে তার প্ল্যানগুলি যেভাবে দেখলাম, এগুলি যদি সে এক্সিকিউট করতে পারে, হয়তো ফুটবলের একটা নতুন আশা। সে তো আন্ডার 21 নাকি একটা টুর্নামেন্ট করতে চায়, ভেন্যুই পায় না। হ্যাঁ, করতে চায়। প্লাস হইছে তার আরো কিছু বেশ প্ল্যান আছে। যেটা হলো যে জাতীয় দল, সিনিয়র জাতীয় দল ফুটবল যদি রেজাল্ট পায়, তখন কিন্তু ফুটবলের চিত্রটা চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, তো ওইটার উপরে সে আমার কাছে মনে হচ্ছে সে জোর দিচ্ছে। এবং এর কারণে কিন্তু দেখেন লিস্টারের হামজাকে কিন্তু আসলে আনার জন্য যে প্রক্রিয়াগুলো অলরেডি তৈরি করে ফেলেছে। আরো কিছু কিন্তু ইমিগ্রেন্ট প্লেয়ার আছে যারা এখানে খেলতে চায়। বাংলাদেশের আর কোন লিগে ভালো প্লেয়ার আছে? কানাডান লিগে একটা আছে সামিদ, সামিদ হি ইজ গুড প্লেয়ার। আমাদের সোলেমান দিয়াবা তো ওর কিন্তু মোটামুটি ডানের দিকে আরকি ওর পাসপোর্ট পাওয়ার। তো এই কাজগুলি ৪ টা না, এগুলো তো সরকারি উদ্যোগী হবে। ৪ টা ৫ টা প্লেয়ার যদি আপনি ঢুকিয়ে ফেলতে পারেন, আমার কাছে মনে হয় যে এটলিস্ট সাব ফুটবলেও যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি, এবং তাহলেও আমাদের চিত্রটা চেঞ্জ হবে, রাইট? চেঞ্জ হবে। হ্যাঁ, জাতীয় দল আপনার যতদিন পর্যন্ত মানে আমাদের লক্ষ্য তো ভারতকে হারানো। তো এটাই আরকি। ভারতকে হারানো আমাদের পক্ষে খুব একটা না, ভারত বাংলাদেশ এখন আমার কাছে মনে হয় ম্যাচ হলে 50-50 গেম। এটা কে জিতবে বলা মুশকিল। কারণ না, কিন্তু ভারতের রেফারি ভারতের টানে। আপনি দেখেন যে লাস্ট আপনার এই বিশ্বকাপ কোয়ালিফাই রাউন্ডে ইব্রাহিম যে বলটা ঢুকে পড়লো তাদের গোল পোস্ট, ওটা তো পেনাল্টি, সেটা তো দিল না। সল্ট লিগে যে খেলাটা হলো, সেটা তো ওই যে বাংলাদেশ ড্র করলো 1-1। একটা পেনাল্টি ছিল। না, রেফারি এরকম। রেফারি আমাদের ২০১৩ তে গোয়াতে আমরা খেলতে গিয়েছিলাম। ওখানে চুয়ানে আমরা জিততেছিলাম। ও শেষ মুহূর্তে পেনাল্টি দিয়ে দিছে। ফ্রি কিকটা দিল। না, ওটা পেনাল্টি দিয়ে দিছে। সেত্রি পরে পেনাল্টিতে গোল কইরা। আর যেটা আপনি ফ্রি কিকের কথা বলছেন, ওটা ইন্ডিয়াতে। সরি, নেপালে ছিল। নেপালে আমরা ১ গোলে জিততেছিলাম। সেত্রি শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করছে। রেফারিরা ইন্ডিয়াদের পক্ষপাতিত্ব সবসময়ই করে। মানে বড় দল ক্রিকেটেও করে, ফুটবলেও করে, ইভেন কাবাডিতেও করে। মানে বড় দল সবসময় অ্যাডভান্টেজটা পায়। সেই জায়গায় না পৌঁছাতে পারলে তো আপনি কিছু করতেও পারবেন না। এটা আমাদের গণমানুষের খেলা ফুটবল। ফুটবলের জাগরণটা উঠুক, এই প্রত্যাশা তো আমরা করতেই পারি। না, অবশ্যই। এখন যেটা হইছে যে প্ল্যানিং হলো মেইন ব্যাপার। প্ল্যানিং মেইন ব্যাপার। আমার কাছে মনে হয় যে ঘরোয়া ফুটবলের স্ট্যান্ডার্ড যতদিন পর্যন্ত না বাড়াতে পারবেন, ততদিন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের মানুষের ফুটবলের প্রতি ফোকাস কম থাকবে। এবং এই যে ফাহাদ করিম, ইমরুল হাসান, এরা যারা নির্বাচিত হয়েছেন, আপনারা মনে করেন এই সকল লোকদের দ্বারা আমাদের ফুটবলের এটা চেঞ্জ? না, এরা তো মাত্র আসছে। এখন ডিপেন্ড করে আসলে এরা কিভাবে কাজ করবে। হ্যাঁ, সবাই তো আসলে একটা আশা নিয়ে। এখন সেই আশার তো প্রতিফলন দেখব কাজের উপরে। তারা যদি কাজগুলি প্রপার করতে পারে, দেন না আমরা বলব যে ঠিক আছে, সাকসেসের দিকে যাচ্ছে। বাট আ আ ফুটবলের জন্য কিন্তু কিছু টাইম অবশ্যই দরকার। ফুটবল তো একটা ভঙ্গুর অবস্থায় আছে। হ্যাঁ, এক্সেপ্ট মহিলাদের ফুটবল ছাড়া অন্যান্য ফুটবল কিন্তু বেশি একটা ভালো অবস্থায় নেই। না, একটা মাস্টার প্ল্যান করুক তারা। করতে হবে। অবভিয়াসলি করতে হবে। এবং আমি যেটা বললাম যে আ অনেক জিনিস আছে যেখানে এখানে ইনক্লুড করতে হবে। আরেকটা জিনিস হলো, সব দেশে এই এক্স প্লেয়ারদের নিয়ে একটা টেকনিক্যাল কমিটি করে, এটা খুবই জরুরি। এখানে করে না কেন? এটা খুবই জরুরি। এবং স্পেশালি সিনিয়র জাতীয় দলে মনিটরিং এর জন্য কিছু স্পেশালিস্ট লোক দরকার, যারা সবসময় এটা তদারকি করবে এবং দেখবে যে আসলে সিলেকশন, ম্যাচ, প্লেয়াররা কিভাবে, হ্যাঁ, এগুলি একটা তদন্ত সবসময় থাকা উচিত। এবং এটা সারা পৃথিবীতেই আছে। অনেক সময় কোচের সাথে খেলোয়াড়ের দ্বন্দ্ব থাকে, ভালো একটা প্লেয়ার খেলে না। কিন্তু আপনি যদি লাস্ট সময়ে দেখেন, লাস্ট ম্যাচে পরে জিকো গোলকিপার বলেছে কিন্তু তার সাথে কোচের রিলেশন ভালো না। তো এটা কিন্তু টিমের উপরে কিন্তু পরবর্তী সময়ে এফেক্ট করে, রাইট? এবং জিকোকে কিন্তু সে ২ টা ম্যাচে ১ টা ম্যাচে সুযোগ দেন। এবং
তার জায়গায় যে খেলেছে সে কিন্তু 2টা ম্যাচেই কিন্তু তেমন ভালো পারফর্ম করতে পারেনি। সুতরাং এইগুলি কিন্তু আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল রাইট, সাইড জিকো তো বাংলাদেশের 1 নম্বর গোল। ডেফিনিটলি লাস্ট 6-7 বছর তো সেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছে। মানে এতে একটা প্লেয়ারের মোরালিটি তো ডাউন হয়ে যায় এই যে কোচদের এইসব কারণে। না, তা তো অবশ্যই। এটা তো কোচ প্লেয়ার যদি রিলেশনটা ভালো না থাকে, আপনি সাকসেসের কোনো সুযোগ নেই। সেটা যত ভালো দলই হোক না কেন। সুতরাং বাফুফে আগামীতে এই সকল কিছু কাটিয়ে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কিছু করুক। নতুন কমিটির কাছে আমাদের এরকমই প্রত্যাশা রাখবে। এমএলএ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, শুনছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকারের কথা, কিভাবে দেশের ফুটবলটাকে ফিরিয়ে এনে আবারও গণমানুষের কাছে ফিরিয়ে দেওয়া যায় সেই কথাই তিনি বললেন। তার কথার উপর তো আর কোনো কিছু চলে না। আমরাও চাই বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন বিডি আর্কাইভে।